Good afternoon and Apple thank you, my dear students. I hope my dear students all are okay. So today we will discuss the new and interesting topic about the refraction of light as well as prism as well as thin prism. তো যাই হোক, আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায়ে 55তম লেকচারে পাতলা প্রিজম নিয়ে আলোচনা করছি। প্রিজমকে তার প্রিজম কোণের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মোটা প্রিজম, একটাকে বলা হয় পাতলা প্রিজম। পাতলা প্রিজম মানে নামের সঙ্গে অনেকটা গঠনাকৃতির মিল আছে। পাতলা প্রিজম মানে পাতলাটাই এটা নয়, কিন্তু ওরকমটাই। আর মোটা প্রিজম মানে মোটাটাই এমনটা নয়, ঠিক ওরকমটাই। মানে বিষয়টা কীরকম দাঁড়ালো, যে কোনো একটি প্রিজম, আজকের আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে কি থিন প্রিজম, THIN প্রিজম বা পাতলা প্রিজম, থিন প্রিজম বা পাতলা প্রিজম। পাতলা প্রিজম, এই পাতলা প্রিজমের মধ্যে আলো রশ্মি পাঠালে সেই আলো রশ্মির গতিপথ কিরকম হবে, চ্যুতিকোণ কিরকম হবে, সমস্ত কিছু ইনফরমেশন আমরা জানবো। মেনলি আমরা প্রিজমের যত সমস্ত কার্যকলাপ করার চেষ্টা করি, পাতলা প্রিজমকে নিয়েই আমরা ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে? তো এই পাতলা প্রিজমের ব্যবহার কিন্তু তোমাদের 4র্থ নম্বর অধ্যায়ে, মানে আলোর 4র্থ নম্বর অধ্যায়ে, যেখানে আছে তোমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি, সেখানে তোমার কিন্তু এই যে আমরা পাতলা প্রিজম সম্পর্কে বলছি বা পাতলা প্রিজমের যে একটা চ্যুতিকোণের রাশিমালা, সেই বিষয়টা পুরোপুরি কিন্তু হ্যান্ড ওভার হবে এবং লাগবে। এবং এখানে আমরা যেটা শিখবো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে। এটা যেমন আসে, আবার এটা কিন্তু অন্য একটা চ্যাপ্টারে মেইন টপিক হিসেবে দাঁড়াবে, মানে সেই চ্যাপ্টারের একটা সব থেকে ভাইটাল পয়েন্ট হিসেবে হয়ে উঠবে। অর্থাৎ পাতলা প্রিজমটা আমাদের মনে হয় ভালো করে বোঝাটাই শ্রেয় হবে। তো পাতলা প্রিজম কাদের বলা হয়? তো যেসব প্রিজমের প্রিজম কোণের মান লেস দ্যান 10 ডিগ্রি, তাদেরকে বলা হয় পাতলা প্রিজম। প্রিজম কোনটা? তো না, সাপোজ এটা একটা প্রিজম XYZ, একটা প্রিজম। সো ইটস প্রিজম অ্যাঙ্গেল ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল A। যদি এই ক্যাপিটাল এর মান লেস দ্যান 10 ডিগ্রি হয়, 8 ডিগ্রি, 7 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি এটসেট্রা, মানে লেস দ্যান 10 ডিগ্রি হয়, তাহলে এই প্রিজমটিকে আমরা থিন প্রিজম হিসেবে নাম দেব, থিন প্রিজম। আর যদি এই কোণটা গ্রেটার দ্যান 10 ডিগ্রি হয়, তো এটাকে আমরা বলবো থিক প্রিজম। থিক প্রিজম, থিক মানে মোটা, থিক প্রিজম বা মোটা প্রিজম। তো যাই হোক, তাহলে পাতলা প্রিজম কাকে বলে? যদি কোনো প্রিজমের প্রিজম কোণের মান ক্ষুদ্র হয়, ব্র্যাকেটে 10 ডিগ্রি অপেক্ষা কম হয়, তো সেই প্রিজমকে বলা হয় পাতলা প্রিজম বা থিন প্রিজম। থিন প্রিজমের, থিক প্রিজমটা আমরা এতক্ষণ জেনে গেছি, এতদিন আমরা জেনে গেছি, মানে প্রিজম সম্পর্কে যা কিছু জেনেছি সবটাই থিক প্রিজমটাই আমরা জেনেছিলাম। আজকে আমরা পাতলা প্রিজম বলতে সরু প্রিজমটা আমরা দেখবো। সেই সরু প্রিজম মানে মেনলি কি বিষয়টা বোঝানো হচ্ছে আর কি। সরু প্রিজম মানে তোমাকে বুঝতে হবে যে এমন একটি প্রিজম, মানে অ্যাকচুয়ালি এটাকে পুরোপুরি অঙ্কন করা একটু খুব কঠিন বিষয়, তবুও আমরা অঙ্কন করার চেষ্টা করছি। এরকম একটা প্রিজম, ধরুন এটা 10 ডিগ্রি, লেস দ্যান 10 ডিগ্রি প্রিজম, আরো ছোট,
আরো কাট করতে পারি। তাহলে এটা তোমার হচ্ছে থিন প্রিজম লেস দ্যান 10 ডিগ্রি, বুঝতেই পারছো। যত পাতলা হবে ততই আমাদের এই বিষয়টা জানতে ভালো হবে। তাহলে এখানে যে অবিলম্ব থাকে, এখানে জানো কোনো একটা রশ্মি ধরুন এখানে গিয়ে পড়লো, আলোক রশ্মি এখানে গিয়ে পড়লো, পি কিউ আলোক রশ্মি, তো এখানে অবিলম্ব অঙ্কন করতে হবে। অবিলম্ব মানে এরকমটা, জাস্ট এই তলের সঙ্গে অবিলম্ব এরকমটা। এখান থেকে রশ্মিটা ঠিক এইভাবে যাবে, একটু বেঁকে যাবে, এখানে একটা অবিলম্ব কল্পনা করতে হবে এরকমটা, এবং রশ্মিটা এখান থেকে বেঁকে যাবে, এরকম যাবে। তোমার তার মানে হচ্ছে এটা I1, এখানে R1, এখানে R2, এখানে I2, A B C, PQ RS N1। দেখো আসল বিষয়টা হচ্ছে কি তোমাদের থিঙ্কিং করা, এটা তোমাদের ধারণায় নিয়ে আসা। আমি হয়তো মোটা এঁকে তোমাদের সাধারণ যেরকম প্রিজম অঙ্কন করি সেরকম করেই করব, কিন্তু অ্যাকচুয়ালি পাতলা প্রিজমের ক্ষেত্রে আমাদের এই ঘটনাটা কি ঘটতে চলে। প্রিজম যত পাতলা হবে, এই আপতিত রশ্মিটি আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান, আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা খুব ক্ষুদ্র হয়, R2টা এবং I2টা I1 এবং I2 R1 এর উপর নির্ভর করে। তো মেইন বিষয়টা হচ্ছে গিয়ে পাতলা প্রিজমের ক্ষেত্রে এই আপতন কোণটা তুমি যেভাবেই দেওয়ার চেষ্টা করো না কেন, পাতলা প্রিজমের ক্ষেত্রে আপতন কোণটা স্মলের দিকে বা ক্ষুদ্রের দিকে যায়। তাহলে তোমাদের একটা তুমি জোর করে বলতে পারো স্যার এটা তো পাতলা প্রিজম, আমি আরো বেশি দিকে এইভাবে দেই, আমার ইচ্ছা এইভাবে দেই, এখানে অবিলম্ব এটা আপতন কোণ যথেষ্ট বড়, তাহলে তোমার হচ্ছে গিয়ে এটা বাঁকবে কিন্তু এইভাবে যাবে। তারপরে কি আসলো, এটা তোমার হচ্ছে গিয়ে এইদিকে না গিয়ে কি হবে, একটু দূরে এরকম যাবে। অর্থাৎ এখানে যে তুমি মিনিমাম ডেভিয়েশন ঘটনা ঘটাবে, এখানে কিন্তু মিনিমাম ডেভিয়েশন ঘটনাটা ঘটতে পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করো। পাতলা প্রিজমের ক্ষেত্রে তুমি জোর করে যদি আপতন কোণ বাড়িয়ে দাও কোনো অসুবিধা নেই, প্রতিসরণ কোণটা কমবে, কিন্তু এটা প্রতিসরণ কোণ R1, এটা তোমার হচ্ছে I1 এর থেকে কমবে, কিন্তু আর যথেষ্ট বড় রয়েছে। এবার এখানে যখন তুমি একটা অবিলম্ব অঙ্কন করবে, দেখবে এখানে তোমার অবিলম্ব যখন অঙ্কন করবে সেই অবিলম্বটা তোমার হচ্ছে এরকম করে যাবে, বা মান নাম এরকম করে তোমার হচ্ছে এই R1 কোণটা ক্ষুদ্র, তাহলে এই I1 কোণটা কি হবে, I1 কোণটা তোমার হচ্ছে I2, এটা I2 কোণ, I2 কোণ, এটা R2টা ক্ষুদ্র থাকলো, I2টা একটু বড় আসলো। এখানে মিনিমাম ডেভিয়েশন ঘটানো সম্ভব নয়, মানে এই অবস্থায় মিনিমাম ডেভিয়েশন ঘটানো সম্ভব নয়, কারণ আমরা গত লাস্ট 54 নম্বর লেকচারে হয়তো দেখিয়েছিলাম যে মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে সবকিছু সিমেট্রি হয়, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এবং এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে। এইরকম বড় অ্যাঙ্গেল দিয়ে কখনোই আমরা মিনিমাম ডেভিয়েশন ঘটাতে পারি না, অর্থাৎ অ্যাঙ্গেলটা সর্বদাই ক্ষুদ্রের দিকে যাবে এবং সেটা নিয়ারলি ইকুয়ালস টু 0, নিয়ারলি টেন্স টু 0-র দিকে যাবে। অর্থাৎ পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ যেমন ক্ষুদ্র হয়, আপতন কোণের ক্ষুদ্র মানের জন্য আমরা এখানে মিনিমাম ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ, সর্বনিম্ন চ্যুতি কোণ পেতে পারি। তাহলে সেই বিষয়টা আমরা এখানে দেখবো যে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালাটা কি আসে, বা পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ কীরকম নিয়ম, এখানে স্নেলস ল কীরকম আসে, পাতলা প্রিজমের ক্ষেত্রে লম্ব আপতনের ক্ষেত্রে কীরকম ঘটনা ঘটবে, এই সমস্ত বিষয়গুলো একটু দেখবো। তাহলে পাতলা প্রিজম কি, যে প্রিজম কোণের মান ক্ষুদ্র হয় 10 ডিগ্রি অপেক্ষা কম, তাকে পাতলা প্রিজম বলে।
তাকে পাতলা প্রিজম বলে। ধরা যাক এটা একটা পাতলা প্রিজম, আমি হয়তো পিকচারে অনেকটা মোটা করে বড় করে আঁকছি, কিন্তু ভেবে ধরে নিতে হবে এটা একটা পাতলা প্রিজম, এখানে অ্যাঙ্গেলটা অবশ্যই 10 ডিগ্রি অপেক্ষা কম, ঠিক আছে? পাতলা প্রিজমের পিকচারটা অরিজিনালি আঁকতে গেলে একটু সমস্যা হয়। তো হচ্ছে এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, পিকিউ রে I1 কোণে আপতিত হলো, R1 কোণে বেরিয়ে গেল, R2 কোণে আপতিত হলো, I2 কোণে বেরিয়ে গেল, RS অভিমুখে। এবং এখানে যদি আমরা মিনিমাম ডেভিয়েশনটা দেখি, তো সেই মিনিমাম ডেভিয়েশনটি ঠিক এরকম ঘটনা ঘটবে যে ডেল্টা মিনিমাম ডেভিয়েশন। সো expression for minimum deviation, সর্বনিম্ন চুক্তির রাশিমালা কিরকম হবে? সর্বনিম্ন চুক্তির রাশিমালার ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, ফার্স্ট আমরা যেটা জানি ডেভিয়েশনের ক্ষেত্রে যেটা ঘটে, তাহলে আমরা যদি পি বিন্দু কিউ বিন্দুতে if we apply the Snell's law at point Q, then we get কিউ বিন্দুতে যদি আমরা স্নেলসের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এদিকে বায়ু মাধ্যম মানে তোমার হচ্ছে প্রতিসরাঙ্ক 1 ইনটু সাইন অফ I1 ইজ ইকুয়ালস টু মিউ সাইন অফ R1, বা সাইন I1 ইজ ইকুয়ালস টু মিউ সাইন R1, বা এটাকে আমরা বলতে পারি মিউ ইজ ইকুয়ালস টু সাইন অফ I1 বাই সাইন অফ R1। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি ঘটে? ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এখানে I1 এবং R1টা খুব ক্ষুদ্র হয়। যখন I1 খুব ক্ষুদ্র হয়, আচ্ছা এটা আমরা পরে আসি, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ন্যূনতম চ্যুতিটা পরে। যদি I1 কোণটা খুব ক্ষুদ্র হয়, মানে আমরা যদি I1 কোণটা এই অবিলম্ব বরাবর দেওয়ার চেষ্টা করি, আমাদের উদ্দেশ্য যদি এমনটা হয় যে আমরা আলোক রশ্মিটাকে ঠিক এইভাবে দেবো, প্রায় 0 ডিগ্রি বা 0 ডিগ্রি কাছাকাছি অ্যাঙ্গেল করে আলোক রশ্মিকে পাঠিয়ে দিলাম অবিলম্বের সাপেক্ষে, তো I1টা ক্ষুদ্র হলে R1টা ক্ষুদ্র হবে। কেন? তার কারণ আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ অবিলম্বের দিকে সরে আসবে। অবিলম্ব এটা যত ক্ষুদ্র হবে R1টা তার থেকেও ক্ষুদ্র হবে। তাহলে I1 যদি ক্ষুদ্র হয় তো R1টা আরো ক্ষুদ্র হবে, এটাই স্বাভাবিক। মানে এক কথায় R1টা I1 এর থেকে ছোট, কিন্তু I1টা কিন্তু বড় না, I1টা 0 কাছাকাছি, R1টা আরো ক্ষুদ্র, মানে আরো 0 কাছাকাছি। R1 যদি ক্ষুদ্র হয় R2টা বড় হবে। কেন? তার কারণ আমরা জানি A ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। প্রিজম কোণ হচ্ছে গিয়ে এই কোণ এবং এই কোণের সমষ্টি। তাহলে আমরা R2 সমান কি লিখতে পারি? R2 সমান লিখতে পারি A মাইনাস R1। তাহলে R1 যত ক্ষুদ্র হবে R2 ততই বাড়বে, কারণ R2টা কার সমান হবে? তোমার হচ্ছে গিয়ে এর সমান হবে।
এবার স্পেশালি যদি আমরা এমনটা বলি লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়, I ইজ ইকুয়াল টু R1 ইজ ইকুয়াল টু 0 হবে। লম্ব আপতনের ক্ষেত্রে তাহলে কি করবে, R1 ইজ ইকুয়াল টু a মাইনাস 0, দ্যাট মিনস a। তাহলে R1 R2 টা কি হবে, R2 টা হচ্ছে কি এই কোণটা এবং এই কোণটা, তাহলে এখানে যে কোণ সৃষ্টি হবে সেই কোণটা কার সমান, এই প্রতিসরণ কোণের সমান, মানে প্রিজম কোণের সমান হবে। কখন, ক্ষুদ্র আপতনের ক্ষেত্রে বা লম্ব আপতনের ক্ষেত্রে দুটোই প্রায় এরকম। তো মিনিমাম ডেভিয়েশন হতে গেলে মোটামুটি এরকম একটা ক্রাইটেরিয়া মেনটেন করে। তো যদি আরো R2 বড় হয়, R2 যদি বড় হয় I2 তাহলে আরো বড় হবে, কারণ এটা দূরে সরে গেল, তাহলে I2 আরো বড় হবে। কিন্তু মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখব যে I1 I2 যখন ক্ষুদ্র হয় তখন কি করবে, পাতলা প্রিজমের ক্ষেত্রে I1 I2 টা ক্ষুদ্র হয়। তাহলে যখন I1 ক্ষুদ্র, খুব ছোট হয়, খুব ক্ষুদ্র হয়, তখন R1 আরো ক্ষুদ্র হয়। অর্থাৎ আমরা লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু সাইন অফ I1 বাই সাইন অফ R1 কে ইকুয়ালস টু I1 বাই R1 বা I1 ইজ ইকুয়ালস টু মিউ R1। কারণ আমরা জানি থিটা এর মান ক্ষুদ্র হলে সাইন থিটাকে নিয়ারলি ইকুয়াল টু থিটা, ট্যান থিটাকে নিয়ারলি ইকুয়াল টু থিটা এবং কস থিটাকে নিয়ারলি ইকুয়াল টু 1 লিখতে পারি। এটা ম্যাথামেটিক্সের একটা পার্ট। থিটা যত ক্ষুদ্র হবে তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা থিটা লিখতে পারি। তাহলে যেহেতু I1 এবং R1 ক্ষুদ্র হয়, তাহলে সাইন I1 সাইন R1 এর জায়গায় আমরা I1 I2 R1 লিখতে পারি, অর্থাৎ I1 সমান সমান নিউ R1। সিমিলার ওয়েতে যদি আমরা এই স্নেলস লটাকে আমরা যদি আর পয়েন্টে ব্যবহার করি, সো অ্যাগেইন we apply the Snell's law at point R, then we get, তবে আমরা পাই কি পাবো, এখানে স্নেলস ল মানে মিউ সাইন R2 ইজ ইকুয়াল টু 1 সাইন I2, অথবা মিউ ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। I1 I2 and R2 ক্ষুদ্র হওয়ায় I1 I2 ক্ষুদ্র হলে R1 R2 I1 I2 R2 এটা ক্ষুদ্র হয়, তাহলে কি লিখতে পারি I2 বাই R2 এটা হয়। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, I2 is equals to mu of R2, এটা আমরা লিখতে পারি। সুতরাং পাতলা প্রিজমের ক্ষেত্রে এগুলো ঘটে, বুঝতে পারলে। সুতরাং মিনিমাম ডেভিয়েশন, so the deviation minimum deviation or general deviation, মানে পাতলা প্রিজমের ক্ষেত্রে এটা জেনারেলি ঘটে বা মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে এটা ঘটে। জেনারেল ডেভিয়েশন for a thin prism is delta m is equals to আমরা কি জানি I1 plus I2 minus a। I1 মানে এখানে কত, I1 মানে তোমার হচ্ছে মিউ R1
মিউ R2 মাইনাস এ, মিউ কমন নিলে R1 প্লাস R2 মাইনাস এ। তো এখানে আমরা বলতে পারি মিউ ইন্টু এটা কত, এটা মানে এ। আমরা জানি যেহেতু এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 মাইনাস এ, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ। সুতরাং পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ প্রিজমের প্রতিসরাঙ্ক তো আমরা জানি প্রিজম কোণের উপর নির্ভর করে। আপতন কোণ বা প্রতিসরণ কোণ I1 R1 I2 R2 কোনো কিছুর উপর নির্ভর করে, শুধুমাত্র প্রিজম কোণের উপর নির্ভর করে প্রতিসরাঙ্ক যদি আমাদের জানা থাকে। আরো একটা আমরা স্পেশাল কন্ডিশন আমরা বলতে পারি এখান থেকে, স্পেশাল কন্ডিশন বিশেষ শর্ত ফর নর্মাল ইনসিডেন্স। লম্বা আপতনের ক্ষেত্রে কি ঘটে, নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে I1 সমান R1 ইজ ইকুয়াল টু 0 হয়। সুতরাং আমরা বলতে পারি, কি বলতে পারি, সুতরাং যে A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 বা A ইজ ইকুয়াল টু R2 হয়, যেহেতু R1 ইজ ইকুয়াল টু 0। এবং আমরা আর কি লিখতে পারি যে I2 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি I2 ইজ ইকুয়াল টু মিউ R2 বা মিউ A হয়, যেহেতু A ইজ ইকুয়াল টু R2, মিউ A হয়। সুতরাং so the minimum deviation for normal incidence is delta is equals to I1 plus I2 minus A। I1 টা তো তোমার 0 লম্বা আপতনের ক্ষেত্রে, I2 মানে হচ্ছে তোমার, I2 মানে আমরা বলতে পারি মিউ A বা মিউ R2, এটাকে আমরা বলতে পারি মিউ R2 মাইনাস A বা মিউ R2 মাইনাস A বা মিউ R2 মানে কত, R2 মানে তোমার হচ্ছে A, তাহলে A মাইনাস A, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু A। লম্বা আপতনের ক্ষেত্রে মিনিমাম ডেভিয়েশন বা ন্যাচারাল ডেভিয়েশন, এবং সাধারণ ক্ষেত্রে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে এই চ্যুতি কোণের রাশিমালা পাতলা প্রিজমের ক্ষেত্রে এটাই ওটা। অর্থাৎ আমরা এখানে বলতে পারি পাতলা প্রিজমে চ্যুতি কোণের রাশিমালা শুধুমাত্র প্রিজমের প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম অ্যান্ড দ্য প্রিজম অ্যাঙ্গেল, এই দুটির উপর নির্ভর করে। আপতন কোণ বা প্রতিসরণ কোণ কোনো কিছুর উপর নির্ভর করে না। তো তোমরা এই পর্যন্তই দেখো। আমরা আগামী দিন 56 নম্বর লেকচারে প্রিজম থেকে রশ্মি বেরোবে না, এই যে রশ্মিটা এখন বেরোলো, কোন শর্তে আপতন কোণের কোন সীমাস্ত মানের জন্য, অ্যাট হোয়াট কন্ডিশন, কোন শর্তে এই আলোকরশ্মিকে কোনো পাতলা প্রিজমে বা কোনো একটা প্রিজমের মধ্যে পাঠালে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না, কোন শর্তে, সেই সমস্ত শর্তগুলো আমরা আগামী পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। তো তোমরা এই পর্যন্ত দেখো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।